হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প দুমোটো বিকেল, পর্ব 30। রাইটার আপনার লারা। রিম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, স্পর্শের মুখের দিকে তাকাচ্ছে না একবারও। তাকালে আরও বেশি কষ্ট পাবে। স্পর্শ উঠে দাঁড়িয়ে রিমের দিকে এক নজর তাকালো, তারপর সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে ফেলল। এরপর আর দুজনের কোনো কথা হয়নি। এই সময়টা ডিনারের সময়। রিমঝিম 11টা পর্যন্ত নিজের রুমে চুপচাপ বসেছিল ট্রলি ব্যাগটার দিকে চেয়ে। ভাবলো, আজ কি বেশি হয়ে গেল? আমি লোকটাকে কষ্ট দিয়ে পরে নিজেই কষ্ট পাই কেন? তাহলে কেন কষ্ট দিই? ওনারও দোষ আছে, আমাকে ছুতে চায় কোনো অধিকারে। না আমি তার প্রেমিকা, না বউ হতে চলেছি, তাহলে কেন আমাকে ছোয়? ওনার মা যে গল্প করে পরে মুখ করে বলেছেন নেহার সাথে ওনার বিয়ে দেবেন, এটা মাথায় আসলেই আমার মন চায় ওনার থেকে 100 হাত দূরে থাকি। আমি জেনে শুনে নিজেকে এবং ওনাকে দুর্বল করতে পারি না। ওনার মা জীবনেও রাজি হবেন না। রইল কথা ওনার মায়ের। আমার নিজের ভাই তো এক পায়ে খাড়া এই সম্পর্কের বিরুদ্ধে। তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ যখন নেই, তখন আমি ওনাকে কি করে আমার কাছে আসতে দিই? এটা হয় না। আমার উচিত ওনার থেকে দূরত্ব বজায় রাখা। ভাগ্যের পরিহাসে আজ আমি তার বাসায়। কোথাও যাওয়ার জায়গা নেই বলেই আমি এখানে আছি আপাতত। না হলে থাকতাম না, কখনোই না। তবে এটা নিশ্চিত, আমি ওনার মায়ের কথায় অমত করব না। ওনার মায়ের তার ছেলের প্রতি যথাযথ অধিকার আছে। এখন যখন আমি জানি রোকসানা বেগম কি চান, তখন আমি বাড়াবাতে চাই কেনই বা দিতে যাব? আমি আজ হ্যাঁ বলে দিলে স্পর্শ আজই আমাকে ঘরে বউ করে তুলে আনবে, আর সেটা আমি হতে দিতে পারি না। রিয়াব ভাই আর রোকসানা বেগম আর আমার গলা কেটে রেখে দেবে। প্রচুর ভেবেচিন্তে রিমঝিম উঠে এসে রান্নাঘরে গেল খাবার পাড়তে। প্লেটে খাবার নিয়ে স্পর্শের রুম পর্যন্ত এসে দরজায় দুবার টোকা দিয়ে বলল, রাত অনেক হয়েছে, খাবার খাবেন না? ওপাশ থেকে কোনো সাড়া আসেনি। রিমঝিম আবারও ডাকলো, তাও কোনো আওয়াজ না পেয়ে সে চলে গেল। খাবারগুলো আগের জায়গায় রেখে নিজে ফিরে গেল নিজের রুমে। সে নিজেও কিছুই খেলো না। এমন একটা সিচুয়েশনে কিছুই খেতে মন চাইবে না নিশ্চয়ই। বড়তেই রিমঝিম দৌড়ে রুম থেকে বের হলো নাস্তা বানাতে। আজব ব্যাপার হলো, স্পর্শের রুমের দরজা এখনো বন্ধ। রিমঝিম ভাজি চুলোয় বসিয়ে রুটি বেলছে। বারবার চিন্তা হচ্ছে, লোকটা এখনো বের হয় না কেন? আমার সাথে রাগ করে, নাকি আমি যে বললাম দূরে থাকতে? রিম রুটিগুলো সেকে কাজ শেষ করে স্পর্শের রুমের দরজার কাছে এসে 2-3 বার নক করলো। সারা শব্দ আসছে না দেখে জোরে জোরে নক করা শুরু করলো। মিনিট 5 পর দরজা খুললো স্পর্শ। দরজা খুলে রিমের দিকে না তাকিয়ে সে আবার বিছানায় ফিরে কম্বল টেনে শুয়ে পড়লো। রিমঝিম ভিতরে ঢুকে বলল, অফিস যাবেন না? নাস্তা রেডি, উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসেন। স্পর্শ মৃদু গলায় বলল, খাবো না। কাল ডিনারও করেননি, আসুন বলছি। আচ্ছা সরি, আর বকবো না। আমার খিদে নেই। তাহলে আমিও খাবো না। আর আরেকদিকে ফিরে আসেন কেন? আমার দিকে তাকাতে কি সমস্যা আপনার? রিম আর একটু এগিয়ে যেতে পায়ের তলায় গুটিসুটি কী যেন লাগলো। সে নিচে তাকিয়ে দেখলো অনেকগুলো সিগারেটের শেষ অংশ পড়ে আছে। 19-20টার মতন হবে। এতগুলো কাল খেয়েছে নাকি? স্পর্শ হালকা কেসে বলল, যাও, আমি খাবো না। আপনি এগুলো সিগারেট খেয়েছেন? তোমার কি? যাও, মেজাজ খারাপ করবো না। মেজাজ খারাপ করলে পরে উল্টোপাল্টা কিছু করে ফেললে সেটার জন্য আমি দায়ী থাকবো না। কি করবেন, মারবেন? মারেন, রিয়াব ভাইয়ের হাতে মার খেয়েছি, এবার না হয় আপনার হাতে মার খাবো। তা বলছি, উঠে ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা দিচ্ছি। স্পর্শ উঠে বসে এক ধমক দিয়ে বলল, কথা কানে যায় না তোমার? রিম ভয়ে চুপ করে তাকিয়ে আছে ওর দিকে। স্পর্শ চোখ দুটো যেন চেরি ফুলের মতো লাল হয়ে আছে। এতই লাল যে মানুষ দেখলে বলবে গাঞ্জা খেয়েছে। আসলে কিন্তু এতগুলো সিগারেট খাওয়ার ফল এটা। কিন্তু এটা সিগারেট খেলে তো চোখ লাল হওয়ার কথা না। তাহলে কি হলো, যাও বলছি।
স্পর্শ বিছানা ছেড়ে উঠে রিমের হাত ধরে টানতে টানতে রুমের বাইরে বের করে দিয়ে দরজা লাগাতে যেতেই রিম হাত দিয়ে ফেললো আটকানোর জন্য। তখনই ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠল সেই। স্পর্শ দরজা খুলে রিমের হাত ধরে বলল, এটা কেন করলে? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? খালি আপনার দেমাগ আছে, আমার নাই? হাত দিচ্ছ কেন? উফ, তোমাকে নিয়ে আর পারবো না আমি। স্পর্শ রিমের হাত ধরে বেসিনের কাছে এনে পানি ঢালতে ঢালতে বলল, দরজা লাগাচ্ছিলাম তখনই তোমাকে কে বললো এমন বেকুবে কাজ করতে? দেখো, হাত দেবে গেছে। আপনি আমাকে বের করে দিয়ে দরজা লাগাতে গেছেন কেন? আমি চাই তুমি আমার থেকে দূরে থাকো। সেসব বাদ, আপনার চোখ অমন লাল কেন? আগে সেটা বলুন। এমনি, 20টা সিগারেট খাওয়ার ফলে লাল হয়ে, আগে জানতাম না। যাও এখন, নাস্তা করবেন না? স্পর্শ মুখের ওপর দরজা লাগিয়ে ফেললো। রিমঝিম মুখটা ফ্যাকাশে করে নিজের রুমে চলে আসলো। ডিনার তিনি করেননি, আমিও করিনি। এখনও নাস্তা তিনি করবেন না, আমিও করতাম না। আরে আমার তো ক্ষুধা লেগেছে, নিজে না খেয়ে আমাকে কষ্ট দিচ্ছে। রিমঝিমের প্রতি মায়া হলো কিছুটা, কিন্তু তাও সে ওর থেকে দূরে থাকার চেষ্টা করবে। কাছে থাকলেই যত সমস্যা, দূরে দূরে থাকলে তো আর সমস্যা হবে না। এদিকে 8টা বেজে গেছে। রিম আর খিদে থাকতে না পেরে খাবারের প্লেট নিয়ে আবারও স্পর্শ রুমের কাছে এসে দরজায় নখের উপর নখ শুরু করে দিয়েছে। স্পর্শ কম্বলের ভিতর থেকে মাথা তুলে বলল, খাবো না। অফিসেও যাব না নাকি? আজব তো, আজ এমন করছেন কেন? আমার ঘাট হয়েছে আপনাকে কাছে আসতে মানা করে। আসুন, এসে আমাকে জড়িয়ে ধরে বসে থাকুন। তাও অফিস আর খাওয়া দাওয়া বন্ধ করবেন না। আপনার ধারণা আছে আমি কাল রাত থেকে কিছু খাইনি? তুমি খেয়ে নাও, কিন্তু আমি খাবো না। রিমঝিম রেগে মেগে বলল, ফাইন, আমিও খাবো না। খালি পেটে চা খাবো বরং। তারপর কি হবে জানেন তো? না জানলে বলে দিচ্ছি, বমির উপর বমি, বমির উপর বমি। কথাটা বলতে বলতে রিমঝিম রান্নাঘরে গিয়ে ঠাস ঠুস করে চা বসিয়ে দিয়েছে। স্পর্শ ততক্ষণে উঠে পড়েছে। রিমঝিম চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, পানিতে বাবল আসছে, মাঝখানে বাবল আসলে চা পাতাও দিয়ে দেব। তারপর চা ঢেলে গবাগপ খেয়ে নেব। তারপর বমির উপর বমি, বমির উপর বমি। স্পর্শ দরজা খুলে সোজা রান্নাঘর দিকে এগিয়ে গিয়ে দেখলো রিম চা পাতার বম নিয়ে দাঁড়িয়ে আছে। তোমাকে এত সব শেখাই কে? আমার মন মেজাজ ভালো না, এটা বুঝতে চাও না কেন তুমি? কি সমস্যা? আপনার কি সমস্যা? খাওয়া দাওয়া কি দোষ করেছে? স্পর্শ একটু এগিয়ে এসে বলল, আমার বাসা, আমার কেনা চাল ডাল আটা, আমার ইচ্ছে আমি কখন খাবো আর কখন খাবো না তুমি কে হও আমাকে জোর করার? তাহলে আমি যখন বললাম আমিও খাবো না, তখন আপনি কে হন আমাকে মানা করার? জোর করবেন আমায়? স্পর্শ রিমের দিকে এক নজর তাকালো অগ্নিদৃষ্টি দিয়ে, তারপর প্লেটে থাকা রুটি চিড়িয়ে সেটার ভিতর ডিম দিয়ে রিমকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর মুখে ঢোকাতে ঢোকাতে বলল, দরকার হলে তাই করব। রিম কিছু বলতে পারছে না। শেষে চিবাতে চিবাতে বলল, আপনাকেও খেতে হবে। আমি তোমাকে জোর করার শক্তি ক্ষমতা দুটোই রাখি, কিন্তু তুমি রাখো না। রিম প্লেট থেকে রুটি এক টুকরা নিতে যেতে স্পর্শ নিজের রুমে চলে গেল। আবার রিমও পিছু পিছু এসে ওর সাথে ওর রুমে ঢুকে গিয়ে বলল, হ্যাঁ করুন। না, করবো না। করুন বলছি না। রিম স্পর্শর দু পায়ে ভর করে উঠে দাঁড়ালো। তারপর স্পর্শর গায়ের টি শার্টটা খামচে ধরে পা উঁচু করলো। সেই স্পর্শ রীতিমতো শক্ট। রিম শার্টটা চেপে ধরে এক টান দিয়ে বলল, নিচু হন। আমি তো তাও নাগাল পাচ্ছি না। স্পর্শ ভ্রুকুচকে রিমকে ঘুরিয়ে বিছানায় ফেললো। তারপর বলল, বাচ্চামো করবা না, যাও। আমার খিদে নেই, যাব না। আমি বসলাম। এরকম গাওরামি কেন করতেছো? আমার থেকে বকা খেতে ভালো লাগবে তোমার? হ্যাঁ লাগবে। চুপচাপ খেয়ে নিন, না হলে আমি দুপুরে খাবো না। আপনি দেয়ালের সাথে চেপে ধরলেও না। স্পর্শ মাথার চুলগুলো টেনে নিজেকে কন্ট্রোল করে রিমের হাত থেকে রুটির টুকরাটা নিয়ে মুখে পুরে বলল, হ্যাপি? পুরোটা খেতে আসুন, তাহলে হ্যাপি হব।
স্পর্শ বিরক্তি নিয়ে ফ্রেশ হতে চলে গেল। সেটা দেখে খুশিতে রান্নাঘরে যাওয়ার জন্য রিম হাঁটতে গিয়ে নিজেই নিজের পায়ে পাড়া দিয়ে দম করে নিচে পড়ে গিয়ে বলল, এত ভারী আমি? আর আমি কি না এই লোকটার পায়ে ভর দিয়ে 32 সেকেন্ড ছিলাম? কিছুই বললো না তাও। ইসে, বেচারার পা মনে হয় ইস্ত্রি করা হয়ে গেছে। দূর দূর। রিমঝিম রান্নাঘরে এসে চায়ের পাতিলে চা পাতা দিয়ে প্লেট হাতে নিয়ে আবার স্পর্শ রুমে এসে হাজির। স্পর্শ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে দেখলো রিম বাজি থেকে আলু পেঁচে পেঁচে খাচ্ছে আর পা দুলাচ্ছে সোফায় বসে। কি কি বললেন না পুরোটা খাবেন? কখন বললাম? ঢং করতে হবে না, বসুন, আমি খাইয়ে দিচ্ছি। গায়ে তো জ্বর এনেছেন, আমি তো মাত্র বুঝলাম। নাহলে তো বোঝাই যেত না আপনার গায়ে এত জ্বর। তাই তো বলি, চোখ এমন চেরি ফলের মতন হয়েছিল কেন? আমার জ্বরকে আমি পাত্তা দিই না, এমনি এমনি চলে যাবে। সেটা আমি দেখে নেব। আপনি এখন আমার পাশে বসুন, প্রতি মিনিটে একবার করে হাঁ করবেন, আমি খাইয়ে দেব। পুরো 2টো রুটি শেষ করবেন, তারপর প্যারাসিটামল খেয়ে চা খাবেন, তারপর ঘুমাবেন। আমি তোমার কথা কেন শুনবো? দূরে থাকো আমার থেকে। তুমি কাছে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার দিকে না তাকাইলেই হয়। এত কথা কেন বলেন আপনি? বা আজব। স্পর্শ রিম স্পর্শ রিমের থেকে প্লেট কেড়ে নিয়ে বলল, যাও এখান থেকে, আমি খেয়ে নেব। আমি নিজের চোখে দেখবো আপনি খাচ্ছেন কিনা। স্পর্শ রিমের হাত ধরে রুম থেকে বের করে দিয়ে বলল, বাইরে দাঁড়িয়ে দেখো, তাও আমার কাছাকাছি আসবে না। রিম ভ্রু কুঁচকে রান্নাঘরের দিকে চলে গেল। রাগ করে স্পর্শ পকেট থেকে ফোন বের করে তার বসকে কল করে জানালো তার আজ শরীর খারাপ, সে আসতে পারবে না। তারপর রুটি একটার অর্ধেক খেয়ে বালিশের তলা থেকে প্যারাসিটামল পাতাটা খুঁজতে লাগলো, কিন্তু পেল না। রিম দরজার কাছে দাঁড়িয়ে বলল, আমার কাছে ওটা সেটা না শিখলে হয়তো জানতামই না আপনার যে অসুখ। জেনেও কোনো গোষ্ঠী উদ্ধার হবে না। দাও পাতা, নিন, যাও এখন। না গেলে কি করবেন? ধাক্কা মেরে বের করবেন? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট